হাই সুন্দরীরা, আমি জিয়ন জংকুক। আমার বর্তমান বয়স হচ্ছে 26 বছর, যেটা আমার থেকে বেশি তোমরাই ভালো জানো। যাই হোক, একটু মজা করলাম। আমার আরেকটা পরিচয় আছে, সেটা হলো আমি জিয়ন কোম্পানির সিইও। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কোথায় যাচ্ছি, তাই না? তাহলে শোনো, আমি এখন বাসার ঘরে যাচ্ছি, কারণ কয়েক ঘন্টা আগে আমি বিয়ে করেছি। এখন চলো, কাকে বিয়ে করেছি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমার ফুপ্পির মেয়ে তে। ওর বয়স 14 বছর। বলতে গেলে আমার তুলনায় একদম বাচ্চা। ওকে আজকে আমি বিয়ে করেছি। বিয়েটা আমি আমার ইচ্ছাই করিনি, আমার গ্র্যানি দুষ্ট ডার্লিং এর জন্য করতে হয়েছে। ওই বুড়ির নাকি সাজে গেছে মরার আগে নিজের সতীনকে দেখে যাবার। না মানে আমার বউকে দেখে যাওয়ার আর কি। না হলে বুড়ি নাকি মরেও শান্তি পাবে না, তাই বলির পাঠাটা আমাকেই বানিয়েছে। তেজি দেখতে সুন্দর না এমনটা না, কিন্তু সুন্দর হলে কি হবে, বয়সে যে অনেক ছোট। তার সাথে শয়তানি আর বদমাইশি তো রয়েছে ওর শিরায় শিরায়। এই বাসরাত নিয়ে আমার যে কত স্বপ্ন ছিল, সব মাটি হয়ে গেল। যাই হোক, কপালে যা ছিল তাই হয়েছে। এখন চলো, সময় নষ্ট না করে বাসার ঘরে যাই। বাসার ঘরে ঢুকতেই আমি সালাম করা শুরু করলো তে। সেই কখন থেকে যে সালাম করা শুরু করেছে, এখনো সালাম করেই যাচ্ছে, কিছুতেই উঠছে না। তে উঠছে না দেখে নিজেই বাধ্য হয়ে থেকে উঠিয়ে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস নাকি তে? এভাবে কেউ সালাম করে? আপনার দাদিমা বলেছে যতক্ষণ পর্যন্ত স্বামী না উঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত সালাম করতে থাকবি। ও আচ্ছা, তো ওই বুড়ি তোকে আর কি কি করতে বলেছে? বলেছে আপনি যদি ব্যথা দেন তাহলে যেন চিৎকার না করি, আর আপনার বুকে মাথা রেখে ঘুমাতে। তের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বললাম, হয়েছে, বাদ দে এসব কথা। এই নে, এটা ধর। কি এটা? আমাকে জিজ্ঞাসা না করে নিজেই খুলে দেখ। তারপর তে ব্যাগটা খুলে দেখে ব্যাগের ভিতর একটা হলুদ রঙের জামা। জামাটাকে হাতে নিয়ে তে জঙ্কুককে বলে, ভাইয়া এই জামাটা আগে দিলেই তো পারতে। কেন? এই জামাটা পরেই আমি এখানে আসতাম। হয়েছে, অনেক বকবক করেছিস, এবার চুপচাপ জামাটা পরে আয় যা। তে জঙ্কুকের সামনেই নিজের শাড়ি খুলতে শুরু করে। এই তুই কি করছিস? দেখতে পাচ্ছ না শাড়ি খুলছি, এই জামাটা পরতে হবে তো। তোকে আমি জামাটা পরতে বলেছি বলে যে আমার সামনে শাড়ি খুলে পরতে হবে এটা তো বলিনি। শোন, তুই এখন ওয়াশরুমে যাবি, তারপর ফ্রেশ হয়ে এই জামাটা পরবি। কি বলেছি শুনতে পাসনি? যা। আচ্ছা যাচ্ছি, এতে ধমকানোর কি আছে? তে ফ্রেশ হয়ে আসার পর, ভাইয়া আমাকে এবার কোলে করে নিয়ে যাও। তোকে আমি কোলে নেব কেন? নানি বলেছে। স্টুপিড, একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেব। ওই বুড়ি তোকে যা বলবে তাই করতে হবে নাকি? এইবার বুঝলাম নানি আমাকে কেন চিৎকার করতে না করেছে। কি বুঝতে পেরেছিস? এই যে তুমি আমায় থাপ্পড় মারবে আর আমি ব্যথা পেয়ে চিৎকার করব, এটাই বুঝেছি। কিন্তু তুমি আমাকে মারলে মামি তোমাকে ওই দিনের মতো আবার মারবে যেদিন তুমি আমাকে মেরেছিলে। আমার না আর ভালো লাগছে না তে, অনেক রাত হয়েছে। প্লিজ তুই তোর মুখটা বন্ধ রাখ আর গোমা। তেকে কথাটা বলে আমি গিয়ে শুয়ে পড়লাম বিছানায়। সাথে সাথে তেও গিয়ে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো। আমি আর তেকে কিছু বললাম না, কারণ কিছু বললেও কাজ হবে না। তে যে পরিবারের বিটলা, ও কখনো আমার কথা শুনবে না। এরপর আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে চলে গেলাম। তারপর নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গিয়ে চা খেয়ে বাড়িতে এসে দেখি সবাই কেমন যেন কানাঘুষা করছে। আমি এসে কান্না দিয়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার রুমে দাদি এসে তেকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর দাদি তেকে খুঁজে না পেয়ে আমাকে বলল, এগো ঘন্টি শোনা, আমার নাতনি ঠিক আছে তো? তোমার নাতনি আগে যেমন ছিল এখনো তেমনই আছে, কিছু করিনি আমি। তাই নাকি? তাহলে আমার নাতবউটা কোথায়, দেখতে পাচ্ছি না কেন? আশ্চর্য ব্যাপার, তোমার নাতবউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি নাকি আমাকে জিজ্ঞাসা করছো? এ কি ঘুমসোনা, তুমি এগুলো কি বলছো? নাতবউ তো সকাল থেকে রুম থেকে বের হয়নি, আমরা তো সবাই ভেবেছি তুমি রুমে আছো, তাই হয়তো নাতবউকে বের হতে দিচ্ছ না। কি বলছো এসব? আমি তো দেখে রুমের ভিতরেই রেখে গিয়েছিলাম। তারপর সারা বাড়িতে ওকে খোঁজার ধুম পড়ে গেল। এক একজন চিৎকার করে ওকে ডাকতে লাগলো, কিন্তু ওর কোনো পাত্তা নেই, কোথাও ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আমার মনে সন্দেহ জাগলো, ও কি তাহলে যেই ভাবা সেই কাজ। দৌড়ে পুকুর ঘাটে আমবাগানে গেলাম। আমবাগানে গিয়ে দেখি যা ভেবেছিলাম তাই হয়েছে। গাছের বান্দরনি গাছে বসেই আম খাচ্ছে। আমি আর দেরি না করে ওকে জিজ্ঞাসা করলাম, কি রে বান্দরনি, আম গাছের উপর বসে কি করছিস? ভাইয়া আমি আম খাচ্ছি, আপনি খাবেন? দাঁড়া, তোর আম খাওয়া আমি বের করছি। আজকে তোর দুইটা পা আমি ভেঙে দিব। তোকে যে এতগুলো মানুষ ডাকাডাকি করছে, একজনের ডাকও কি তুই শুনতে পাসনি? কথাটা বলে লাঠি খোঁজা শুরু করলাম। শুনেছি। শুনতে যখন পেয়েছিস তাহলে সাড়া দিলি না কেন? আপনি তো কাল রাতে বললেন কথা কম বলতে। আরে গাধি, তোকে কম কথা বলতে বলেছি বলে এই না যে তুই একদম কথা বলা বন্ধ করে দিবি। তোকে তো আমি সারাদিন ছাগলের মতো ম্যামে করতে বারণ করেছি, একেবারে তো কথা বলা বন্ধ করে দিতে বলিনি। ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন নেমে আয়। মারবেন না তো? না মারবো না, নেমে আয়। তাহলে লাঠিটা পুকুরে ফেলেন, তারপর নামবো। আচ্ছা ফেলে দিলাম, এবার নেমে আয়, সাবধানে নামবি কিন্তু। ও আম্মু গো, দেখে যাও তোমার মেয়ের পা ভেঙে গেছে গো আম্মু, আমি এখন হাঁটবো কি করে?
মেজাজটা একদম গরম হয়ে গেল। আমার আর কিছু করার ছিল না, তেকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে এলাম। বাড়ির ভিতরে এসে পড়লাম আরো বড় বিপদে। সবার মুখে এক কথা, কি ডাকাত ছেড়া রে, সেরিডারে কি করছে? কিন্তু কে তো জানে না সে গাছ থেকে পড়ে পায়ে ব্যথা পাইছে, তার জন্য ঠিকমতো হাঁটতেও পারছে না। আর সবাই তো উল্টাপাল্টা ভাবছে। উল্টাপাল্টা মানে তো তোমরা ভালো করে বুঝতে পেরেছো কি ভাবছে। ওদের এই ভাবনা চিন্তা দেখে আমার একদম লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে আমি দাদিকে সবকিছু বুঝিয়ে বললাম। সবকিছু শুনে দাদি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালো। তারপর দাদি বাড়ির মাঝখানে গিয়ে মাকে জোরে জোরে ডাক দিতে লাগলো। মা সামনে আসতেই মাকে বলল, এই যে বৌমা, দেখো তোমার ছেলের বউর কাণ্ড, এই সকালবেলা গাছে উঠে পা ভেঙে ফেলেছে। তোকে আমি কতদিন বলছি তে গাছে উঠবি না, তারপরে কেন আমার কথা শুনিস না তুই? দাঁড়া, আমি এখনই তোর মাকে ফোন করে বলছি তুই গাছে উঠতে গিয়ে পা ভেঙে ফেলেছিস। দেখো বেহায়ামের কাণ্ড। আমি বলছি ওর নামে ওর মার কাছে বিচার দিব, কই কান্না করবে ভয়ে, তা না করে হাসতেছে পাগলের মতো। আজ থেকে তো তুমি আমার মা, তুমি আবার আমার নামে কার কাছে বলবে? এই কথাটা তোকে কে বলেছে? জঙ্কুক ভাইয়া বলেছে। আরো বলেছে? তে মাকে আরো কিছু বলতে যাবে তখনই দাদি তের মুখটা চেপে ধরলো। আর আমি দৌড়ে চলে এলাম ঘরের ভিতর। আমার মাও সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে মুস্কি একটা হাসি দিয়ে চলে গেল। এই চুকরি, তুই আমার কথা শোন। তুই আমার ঘন্টু সোনাকে ভাইয়া বলে ডাকিস কেন? উনি তো আমার ভাই হয়, ভাইকে ভাই বলে ডাকবো না? শোন চুকরি, স্বামীকে কেউ ভাই বলে ডাকে না, আর কখনো ডাকবি না, ঠিক আছে? তাহলে কি বলে ডাকবো? কোনো কিছু বলে ডাকতে হবে না, বেশি দরকার হলে আকারে ইঙ্গিতে ডাকবি। আকারে ইঙ্গিতে ডাকি কিভাবে? দাঁড়া চুকরি, আমি ডেকে শোনাচ্ছি। হ্যাঁ গো ঘন্টু সোনা, ওগো শুনছেন? এই যে আমি এখন যেভাবে ডাকলাম সেভাবে ডাকবি। আচ্ছা। কিছুক্ষণ পর আমাদের গোসল করিয়ে চেয়ারে বসিয়ে রেখেছে, কিন্তু বান্দর কি আর সভ্য ভাষা বোঝে? বান্দর কাকে বলছি ঠিকই বুঝতে পেরেছো। তে একবার এদিকে দৌড়াচ্ছে তো আরেকবার ওদিকে দৌড়াচ্ছে। পরনে শাড়ি থাকার কারণে দৌড়াতে কষ্ট হচ্ছিল, তাই শাড়ি খুলে এসে নাচানাচি শুরু করেছে। কিন্তু বেশিক্ষণ আর নাচতে পারলো না। মা ধমক দিয়ে শাড়ি পরিয়ে এনে আমার পাশে বসিয়ে দিল। এই তে শোন, এখানে বসে থাক, উঠবি না কিন্তু। আমি একটু খাবারের দিকটা দেখে আসি। তেকে এখানে বসিয়ে দিয়ে চলে গেলাম খাবারের দিকটা দেখতে। বেশি দূরে যেতে পারিনি, অমনিতে চিৎকার করে ডাকতে শুরু করেছে। মাথাটা দিল একদম গরম করে। পিছনে ফিরতেই আবার বলছে, হ্যাঁ গো ঘন্টু সোনা, আপনি কি শুনতে পাচ্ছেন? এদিকে আসেন না একটু, ওগো শুনছেন? এদিকে বাড়ির সবাই আমার আর তের দিকে তাকাচ্ছে আর হাসছে। আমি বেচারা আর কি করব, বলের পাঠার মতো শুধু দাঁড়িয়ে আছি আর দাঁতে দাঁত কামড়াচ্ছি। এটা ছাড়া আর কিছু করার নেই যে আমার। তের চিৎকার শুনে বাবাও চলে এসেছে। এখন যদি আমি কিছু বলতে যাই তাহলে উল্টো বিপদ আমার উপর চলে আসবে। বাবাও মুস্কি মুস্কি হাসছে। কি ব্যাপার জঙ্কুক, কতক্ষণ ধরে তে মামুনি তোমাকে ডাকছে, শুনতে পাচ্ছ না? বেদ্যপ ছেলের মতো হা করে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। এই কি হয়েছে তোর, এভাবে ডাকছিস কেন? এসবের মানে কি জঙ্কুক? তুমি কি এখনো তে মামুনিকে তুই করে বলো নাকি? হ্যাঁ, ওকে তো আমি আগেও তুই করে বলেছি। আগের কথা ভুলে যাও, আর একবার যদি তুমি ওকে তুই করে বলো তাহলে তোমার খবর আছে। তে মামুনি তোমাকে যদি তুই করে বলে তাহলে তুমি আমাকে বলবে। ঠিক আছে বাবা। ওকে যদি আমি তুই করে না বলতে পারি তাহলে কি বলে ডাকবো? শোনো আমার কথা, বউয়ের সাথে কেউ তুই তুকারি করে না, ওকে তুমি করে বলবে। ঠিক আছে বাবা, দরকার হলে আপনি করে বলবো, তাও তুই বলবো না। কেন ডেকেছেন আপনি? এই তোর মাথায় কি সমস্যা আছে? আমি কি এমন কথা বললাম যার কারণে তোর ওই 32টা দাঁত বের করে হাসতে হবে? বাবা তো বলেছে আমাকে তুমি করে বলতে, কিন্তু আপনি তো আমাকে আপনি করে বলছেন, তাই হাসি আটকে রাখতে পারিনি। আমার ভুল হয়েছে বোন, এখন বলো কেন ডেকেছো আমাকে? আসলে জিমিন ভাবি আমাকে বলেছে রাতের বেলা আমরা কি কি করেছি। এখন আপনি বলুন আমি কি বলবো কি কি করেছি? আপনি তো আবার বেশি কথা বলতে না করেছেন, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। তের এমন কথা শুনে বাবা লজ্জা পেয়ে চলে গেল, সাথে ভাবিও তার মুখে কাপড় দিয়ে চলে গেল। আর আমার কথা কি বলবো, আমি তো আগেই বলির পাঠা হয়েছি, সাথে একদিনেই গড়ারে চামড়া তৈরি হয়ে গেছে আমার শরীরে, তাই তের কথাটা আমার গায়ে লাগলো না। আরে জিমিন ভাবি তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও না, উনি আমাকে বলতে বললেই তোমাকে বলে দেব। এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি আমাকে পারমিশন দিন, আমি ওনাকে বলবো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? পারমিশন দিন, ভাবি তো চলে যাচ্ছে। একটু দাঁড়া বোন, আমি মাইক নিয়ে আসি, তারপর মাইক দিয়ে বলিস, যাতে ভাবির সাথে সাথে পুরো এলাকার মানুষও শুনতে পারে ভালোভাবে। বাবা! এখন আবার বাবাকে ডাকছিস কেন? বাবা না বললো আপনি আমাকে তুই করে বললে ওনাকে ডাকতে। সরি, আমার মনে ছিল না। আর কখনো আপনি করে বলবেন না। ঠিক আছে, এখন তুমি এখানে বসে থাকো, আমি যাই। যান, তাড়াতাড়ি আসবেন, না হলে ভাবি আবার বলবে আমি অনেক অহংকারী, একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে উত্তর দিচ্ছি না। আল্লাহ, কি এমন পাপ করছিলাম যে এই ঝামেলাটা আমার কপালে জোটালে? আমাকে কিছু বলেছেন? না না না, কি বলবো? কিছু তো একটা বলেছেন। বলছি তুমি বসো, আমি যাব আর আসবো। থেকে বসিয়ে রেখে আমি চলে যাচ্ছিলাম, তখনই মা এসে বলল, কি রে বাবা, কোথায় যাচ্ছিস?
মা উনি মাইক আনতে যাচ্ছে। মাইক আনতে যাচ্ছে মানে? মাইক দিয়ে কি করবে? কাল রাতে উনি আমাকে যা যা বলেছে ওগুলো নাকি এলাকার সবাইকে শোনাবে। আমি আর এবার কিছু বললাম না, শুধু মায়ের দিকে নিরীহ প্রাণীর মতো তাকিয়ে রইলাম। মাও আমার কষ্টটা বুঝতে পেরেছে, তাই চোখের ভাষায় বোঝাতে যাচ্ছে, বাবা একটু ধৈর্য ধর। তারপর মা তেকে নিয়ে দাদির রুমে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, না পারছি চিৎকার করে কাঁদতে, না পারছি ওকে কিছু বলতে। আর কি বা বলবো, ও তো ছোট মানুষ, কিছু বোঝে না। মনের দুঃখে চলে গেলাম পুকুর পাড়ে। তারপর সারাটা দিন কোনো রকম পার করে রাতে আসলাম বাড়িতে। লোকজন কিছুটা কমেছে, ফুপি এসেছে আমাকে আর থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তে যাবে না। অনেক জোরাজুরিও করেছে, কিন্তু নিতে পারলো না। তার একটাই কথা, সে নাকি কাল সকালে যাবে। তের মুখে যাবো না শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ ইজ্জত যা যাওয়ার সেটা তো আমার নিজের বাড়িতেই গেছে, কিন্তু অন্যের বাড়িতে গেলে তো সর্বনাশ হয়ে যেত। তারপর আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর দাদি আর তে আসলো আমার রুমে। হ্যাঁ গো ঘুমটু শোনা, ও তো ছোট মানুষ, বুঝে না। কয়েকটা দিন ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি নিজেও কি শিখিয়ে দিব। আজকে দাদিমা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আপনি যা বলবেন তা যেন কাউকে না বলি, আপনার আর আমার বিষয়ে অন্য কাউকে যেন কিচ্ছু না বলি। ওরে মারি সান্নি কোথাকার, সকালবেলা কি তোর থাপ্পড় খেতে মন চাইতেছে নাকি? তুই আমার কসমে কি লাগা? কালকে কি তোরা কাজে জগড়া করছিস নাকি? হ্যাঁ চিন্তা করছ, এখনো কয় না রাগ খাটা তোরে কয়টা মাইয়া লই। মারবে কেন? নানি তো কাল রাতে বলে গেল ওনার আর আমার কথা কেউ কিছু জিজ্ঞেস করলে যেন না বলি। এ শুননি তুই এমন কি লাগা? হ্যাঁ তোর কি বুদ্ধি শুদ্ধি হইতো না কোনোদিন? বুদ্ধি নেই কে বললো? বুদ্ধি না থাকলে কি আমি সবসময় ক্লাসে প্রথম হতাম? এই আম্মু তুমি এত পাল্টে বাজ কেন? আমি যখন ক্লাসে প্রথম হয়ে বৃত্তি পেতাম তখন তো তুমি পুরো এলাকার মানুষকে বলে বেড়াতে আমার মেয়ের ব্রেন অনেক ভালো, অনেক বুদ্ধিমতী। বলো তুমি বলনি? হ্যাঁ কইছিলাম। এখন বলা আমারই, তোরা যদি সবার লগে মিশতে দিতাম তাইলে আর আজকা আমার এই পরিস্থিতির মধ্যে ফরল লাগলো না। সোহে সোহে রাখলেও দোষ, না রাখলেও দোষ। এখন থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ, পড়ালেখা করবি লাগবে না তোর। ফরে ফরে আটবি আর দুনিয়া সম্পর্কে জানবি, বুঝছিস? এখন যা। কি বললে তুমি আম্মু? আমি আর স্কুলে যাব না? বলেই নাচতে শুরু করলো তে, এবং দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, জঙ্কুক ভাইয়া, ও জঙ্কুক ভাইয়া। ধুর কি যে বলি না। হ্যাঁ গো শুনছেন? আমাকে আর স্কুলে যেতে হবে না, আমি সারাদিন ঘোরাঘুরি করব আর খেলবো। আমার যে কি খুশি লাগছে। এদিকে তের চিৎকার শুনে বাবা মা দৌড়ে এসেছে আমার রুমে। ওনারা এসে দেখে তে আমাকে জড়িয়ে ধরে আছে। তারপর বাবা মা কি যেন ভেবে ফুপ্পিকে নিয়ে চলে গেল আমার রুম থেকে। এবার আর আমি সহ্য করতে পারলাম না, তাই ঠাটিয়ে একটা চড় বসিয়ে দিলাম তের কানের নিচে। হঠাৎ করেই তের মুখটা মলিন হয়ে গেল। তে বিছানার এক কোণে বসে কানের নিচে ধরে নীরবে কাঁদতে লাগলো। আশ্চর্যের বিষয় হলো তে এবার কোনো শব্দ করে কান্না করছে না, বাবাকেও ডাকছে না। তেকে এভাবে কাঁদতে দেখে আমার রাগ কমলো না। তারপর আমি ফ্রেশ হয়ে চলে আসলাম আমি যেখানে কাজ করি সেখানে। বাবা মা অনেক জোর করেছিল থাকার জন্য, কিন্তু আমি থাকিনি। আসার সময় আমি দাদিকে বলে এসেছিলাম, যদি তোমার নাতনিকে কিছু শিখাতে পারো তাহলে শিখিও, না হলে ওকে নিয়ে সংসার করা আমার দ্বারা সম্ভব না। রাস্তায় যানজটের কারণে বাসায় আসতে আসতে আমার 16 ঘন্টা লেগে গেছে। এর মধ্যে ফোনেও চার্জ ছিল না, তাই ফোনটাকে চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 8টার দিকে ফোনটা খুললাম। ফোনটা খোলার সাথে সাথেই বাবা ফোন করেছে। কোথায় তুমি জঙ্কুক? বাবা আমি তো বাসায়, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। যত তাড়াতাড়ি পারো বাড়িতে ফিরে আসো, তে হাসপাতালে। বাবা আর বেশি কিছু না বলে ফোনটা রেখে দিল। বাবার কথা শুনে আমার তো ভয় ঢুকে গেল মনে। যেভাবে ছিলাম সেভাবেই বেরিয়ে পড়লাম। প্রায় কয়েক ঘন্টা জার্নি করার পর তে যে হসপিটালে ভর্তি আছে সেখানে এসে পৌঁছালাম। হসপিটালের ভিতরে এসে দেখি তে বেডে শুয়ে আছে আর ওর হাতে স্যালাইন চলছে। আমি আর দাঁড়িয়ে না থেকে বাবার কাছে গিয়ে বললাম, বাবা তের কি হয়েছে? বাবা কোনো কথা না বলে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলে, তোর মতো একটা স্টুপিড ছেলের বাবা কি করে হলাম সেটাই আমি চিন্তা করছি। তুই এতটুকু একটা মেয়েকে কি করে মারতে পারলি? ও যে একটু চঞ্চল প্রকৃতির সেটা তুই জানিস না? আর ওর বয়সই বা কত হয়েছে? শুধুমাত্র মায়ের জন্য কে তোর সাথে বিয়ে দিতে হয়েছে, না হলে কখনোই তোর সাথে বিয়ে দিতাম না। কোথায় একটু শেখানোর চেষ্টা করবি, তা না করে তুই ওকে মারলি। তুই জানিস কাল না খেয়ে বের হয়ে গেছিস দেখে ও সারাদিন না খেয়েছিল, তারপর রাতে 9টার দিকে অজ্ঞান হয়ে গেছে। এখনো পর্যন্ত ওকে কিছু খাওয়াতে পারিনি। বাবার মুখে এসব কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। বোকার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এতক্ষণে আমার থাপ্পড়ের শব্দ শুনে তের জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসার সাথে সাথে আমাকে এই অবস্থায় দেখে তে মিট মিট করে হাসছে। তেকে হাসতে দেখে আমি বললাম, তুই হাসছিস কেন? না মানে তুমি হাসছো কেন তে?
হাসবো না, বাবা আপনাকে মেরে একদম গাল লাল করে দিয়েছে। তের মুখে নিষ্পাপ হাসি দেখে আমিও আর মুখ গোমরা করে রাখতে পারলাম না, আমিও হেসে দিলাম। হাসাহাসির পর্ব বাদ দিয়ে তের পাশে গিয়ে বসলাম। তের পাশে বসতেই তে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। আমি একটু আমার পাশে তাকিয়ে দেখি ফুপ্পি আর মা সেখান থেকে গায়েব হয়ে গেছে, শুধুমাত্র দাদি পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। দাদি, একটু এদিকে আসো তো। হ্যাঁ ঘন্টি সোনা, বলো। শোনো না দাদি, তোমার দুইটা পা ধরে বলি, প্লিজ ওকে আর কিছু শিখাতে যেও না। যা শিখানোর সময় হলে আমিই শিখাবো। দয়া করে আমার ইজ্জত নিয়ে আর সাপলুডু খেলো না দাদি। আর এই যে তুই, না মানে তুমি কেন আমার জন্য না খেয়ে থাকবে বলো তো? বুড়ি সুতিন বলেছে স্বামীর আগে খেলে অমঙ্গল হয়। দূর পাগলি, এগুলো মানুষ এমনিতেই বলে। শোনো, আর কখনো এমন করবে না। আমিও তোমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। কথাটা বলেই তের কপালে একটা চুমু দিয়ে দিলাম। কিছুক্ষণ পর বাবা দাদিকে ডেকে নিয়ে কিছু খাবার পাঠিয়ে দিল। খাবার আসার পর আমি আর তে দুজনেই খেয়ে নিলাম। তারপর হসপিটালের সব বিল পরিশোধ করে তেকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। মাঝপথে বাবা আমাকে ইচ্ছে মতো ঝাড়ি দিচ্ছে। আমাকে বাবা এভাবে ঝাড়ি দিচ্ছে দেখে তে বলল, বাবা ওনাকে কিছু বলবেন না, উনি বলেছে আর কখনো এমন করবে না। আপনি জানেন উনি আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, কিন্তু ভালো করে ভাত মাখাতে পারিনি। তারপর আমার কপালে একটা চুমুও দিয়েছে। হে আল্লাহ, তুমি এই অবুঝ মাইয়াটারে একটু বোঝার শক্তি দাও, না হলে তুমি আমাকে উঠিয়ে নাও। আর ভালো লাগছে না এসব। তে তো আপন মনে সবকিছু বলেই যাচ্ছে। বাবা চুপ করে আছে, আর আমি বেচারা জানালা দিয়ে দিনের বেলায় আকাশে তারা গুনছি। বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। আমি থেকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে। আমি পারবো না, আমার অনেক ক্ষুধা লেগেছে। তাছাড়া মা তো আছে, মাই সবাইকে বেড়ে দিবে। হ্যাঁ মামনি, তুমি ঠিকই বলেছো, বুড়ি বেটি সবাইকে বেড়ে দিবে, তুমি খাও। ওগো আমাকে খাইয়ে দেন না, আমার হাতে অনেক ব্যথা করছে। তের কথা শুনে সবাই মুস্কি মুস্কি হাসছে। কিছু করার নেই, হাসির পাত্র হয়ে গেছি আমি। যে যখন পারছে তখনই হাসছে। জঙ্কুক বাবা, খাইয়ে দেবে এটাকে। হাতে স্যালাইন দিয়েছিল তো, তাই হাতে ব্যথা করছে। কি আর করার, তেকে খাইয়ে দিতে হলো। তারপর সবাই খাবার খেয়ে যে যার মতো চলে গেল। আমি আর তেও চলে এলাম আমাদের রুমে। তে এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো, কারণ দাদি যে শিখিয়ে দিয়েছে, এটা কি আর ভুল হবে? হ্যাঁ গো ঘন্টু সোনা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার কথা শুনে সবাই হাসে কেন? এটা তুমি এখন বুঝবে না, আগে একটু বড় হও, তারপর নিজেই সব বুঝতে পারবে। আপনি আমাকে বুঝিয়ে দিন, আমি বুঝতে পারবো। আমি অনেক ভালো বুঝি, আমার স্যার আমাকে একবার বোঝালেই বুঝে যায়। আচ্ছা পরে বোঝাবো। তে তোমার কি কোনো বন্ধু নেই? না, তবে একটা বান্ধবী আছে। একটা মাত্র বান্ধবী? ও কি কারোর সাথে প্রেম করে? ছি, কি বলেন এসব? ও প্রেম করে না। ছি কেন বললে? প্রেম করা ভালো না, খারাপ। মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে, আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে আম্মুকে জানাতে। তাই তো আমার কোনো বন্ধু নেই, শুধু একটা স্যারের মেয়ে আমার বান্ধবী। শোনো, প্রেম কোনো খারাপ জিনিস না, প্রেম হচ্ছে একটা ভালো জিনিস। যদি তুমি প্রেম করতে তাহলে আজকে বুঝতে পারতে কেন সবাই তোমার কথা হাসে। তাহলে কি আমি কারোর সাথে প্রেম করব? না না না, তোমাকে কারোর সাথে প্রেম করতে হবে না। শোনো, যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে। ওদের সাথে মেশার পর যদি মনে হয় তোমার প্রেম করা দরকার, তাহলে তুমি আমার সাথে করবে। কারণ অন্য ছেলেদের সাথে প্রেম করা খারাপ, কিন্তু নিজের স্বামীর সাথে প্রেম করা খারাপ না, বুঝতে পেরেছো? কিন্তু শাশুড়ি মা যদি বকা দেয়? মা কিছু বলবে না। আচ্ছা প্রেম করলে কি করতে হয়? তারপর আমি তেকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে জড়িয়ে ধরতে হয়। তে মা গো বলে লাফ দিয়ে দূরে সরে গেল। কি হলো তে? আপনি ধরার পর কেমন জানি কারেন্ট লাগলো। ছোটবেলায় একবার কারেন্টে ধরেছিল, 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরেছে। আচ্ছা এখন ঘুমাও। কথাটা বলে তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। সকালবেলা মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে তেকে নিয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করার পর ড্রয়িং রুমে সবাই মিলে গল্প করছিলাম। তখনই তে আমার পাশে এসে বসে বলল, শুনুন কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। কি আর করার, আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর বাকি সবাই আস্তে আস্তে করে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমিও একটু বাইরে গেলাম। দুপুরের দিকে ফিরতেই তে দৌড়ে আমার কাছে আসলো। আপনাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলেন এতক্ষণ? কেন খুঁজছো? আমার সাথে একটু আসুন। ঠিক আছে চলো। আম্মু তুমি জানো উনি আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছিল, ওনার শরীরে না অনেক কারেন্ট। ওরে তের বাচ্চা, কথাটা বলেই তেকে একটা দৌড়ানি দিলাম। সেদিনটা কোনো রকম পার করে পরের দিন সকালে আমার গন্তব্যে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ করে তে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার তে, কিছু বলবে? না। তাহলে জড়িয়ে ধরেছো কেন? নানি বলেছে আপনাকে এসে জড়িয়ে ধরতে, তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা বারবার মনে পড়বে। আমি আর কিছু বললাম না, শুধু হাসলাম। শোনোতে, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, পড়াশোনাটাও যেন ঠিক মতো হয়। রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি আর বাড়িতে আসবো না। আচ্ছা তোমার কি কিছু লাগবে? যদি লাগে তাহলে বলো, আসার সময় নিয়ে আসবো।
অনেকগুলো চকলেট আনবেন আমার জন্য। ঠিক আছে, এবার আমাকে ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে তো। যাওয়ার আগে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে যান। কি আর করব, বায়না যখন ধরেছে সেটা তো মেটাতেই হবে। তারপর তের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার ছাড়ো পাগলি বউ আমার, বাইরের মানুষ দেখলে হাসবে। তে আমাকে ছেড়ে দিয়ে আমার পিছন পিছন আসলো। সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতেই তে আমাকে পিছন থেকে ডেকে বলল, শুনুন না, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমি এখন প্রেম করব কার সাথে? আমি আর কিছু বললাম না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম। তারপর মাথাটা নিচু করে আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। কি হলো, বললেন না যে? তাহলে কি আমি অন্য কারোর সাথে প্রেম করব? আমি আর পেছনের দিকে না তাকিয়ে চলে আসলাম। ওই বাড়ি থেকে চলে আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল। বিপত্তি ঘটলো কিছুদিন পর। হঠাৎ করে একদিন রাতের বেলা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে এলো কিছু কথা। ওগো, কেমন আছেন আপনি? কি করেন? খেয়েছেন? আমার কথা কি আপনার মনে পড়ে? আচ্ছা, রেখে দেই। আসসালামু আলাইকুম। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। তে কি আমার সাথে কথা বললো, না মেশিন গানে গুলি ছুড়লো, ঠিক বুঝলাম না। গোর কাটতেই ফোন দিলাম। হ্যালো, কে বলছো? তে? হ্যাঁ, আমি তে। এভাবে কথা বলে ফোনটা রেখে দিলে কেন? কিভাবে কথা বলেছি? এই যে তুমি একাই বকবক করে ফোনটা রেখে দিলে। আসলে নানি বলেছে আপনাকে ফোন করে ভালো মন্দ জিজ্ঞেস করতে, তাই জিজ্ঞেস করে রেখে দিয়েছি। ভালো করেছো। আচ্ছা, তুমি এখন যে মোবাইলটা দিয়ে কথা বলছো, এটা কার? আমার। তোমার মানে? তুমি মোবাইল পেয়েছো কোথায়? বাবা কিনে দিয়েছে আমাকে। জানেন, আমি গাছে উঠি না, সারাদিন বসে বসে গেমস খেলি। খুব ভালো কথা। তা শুনবে না আমি কেমন আছি, খেয়েছি কিনা, কি করি, তোমার কথা মনে পড়ে কিনা? শুনলে যদি নানি পরে কিছু বলে? উনি তোমাকে কিছু বলবে না। বলবে। আপনি জানেন, আমাদের স্কুলের একটা ছেলে ফোন করছিল আমাকে, তখন নানি আমাকে অনেক বকেছে। তুমি অন্য ছেলের সাথে কথা বলতে গেলে কেন? আপনি তো বলেছেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে, সেই জন্যই তো আমি ওর সাথে কথা বলেছি। আপনি জানেন, বুগম ভাইয়া বলেছে আমাকে প্রেম শিখাবে। ওই শালা বেগুনের বাচ্চা কেন তোমাকে প্রেম শিখাতে যাবে? শোনোতে, আর কখনো তুমি ওই শালা বেগুনের বাচ্চার সাথে কথা বলবা না। আমি তোমাকে বলেছিলাম তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে, যেন তুমি প্রেম আর ভালোবাসার জিনিসটা কি বুঝতে পারো। আপনি তো সেটা বলেননি, আপনি শুধু বলেছেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। আচ্ছা যাই হোক, আপনি কিন্তু বললেন না আমার কথা মনে পড়ে কিনা, তারপর খেয়েছেন কিনা। হ্যাঁ, অবশ্যই বলবো। তার আগে তুমি বলো, আর কখনো কোনো ছেলের সাথে কথা বলবা না, আর তুমি প্রেম আমার কাছে শিখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনার কাছেই প্রেম শিখবো। এখন বলেন। আমি ভালো আছি, আর খাওয়া দাওয়া হয়েছে। তোমাকে অনেক মনে পড়ে তে। সবচেয়ে বেশি মনে পড়ে রাতে ঘুমাতে যাওয়ার সময়। ঘুমাতে গেলে কেন আমার কথা বেশি মনে পড়ে? কারণ তুমি তো প্রতিদিন আমার বুকে মাথা রেখে ঘুমাতে, কিন্তু এখন তো তুমি আর আমার বুকে মাথা রাখো না। আপনি জানেন, বাবা যে মোবাইলটা আমাকে দিয়েছে সেই মোবাইলের সাউন্ডটা অনেক ভালো। কি করে জানলে? এই যে আপনি আমার সাথে কথা বলছেন, আপনার কথাগুলো শুধু আমি একা শুনছি না, বাবাও শুনছে আমার সাথে। আমি ঠিক বলেছি না বাবা? বাবাকে কোথায় পেলে তুমি? বাবা তো এখানেই আছে। আমি আর কিছু বললাম না, সাথে সাথে ফোনটা কেটে দিলাম। আল্লাহই ভালো জানে এই মেয়ে কতদিন পর্যন্ত আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলবে। পরের দিন রাতের বেলাতে আবারও আমাকে ফোন করলো। এবার মনের মধ্যে একটু ভয় নিয়ে ফোনটাকে রিসিভ করে বললাম, বাবা মা তোমরা সবাই ভালো আছো? তোমাদের শরীরটা ভালো তো? বাবা মাকে আপনি কোথায় পেলেন? কেন, আজকে বাবা মা নেই? না, আমি নানির ঘরে। ও আচ্ছা, নানি কেমন আছো? হাসতেছো কেন? কারণ আপনার গ্র্যানি ডার্লিংকে নানি বলেছেন, বুড়ি সতীনের তো কপালটা পুড়ে গেল। আরেকটা কথা, নানি এই ঘরে থাকলেও আপনার কথা শুনতে পাবে না। আজকে আমি সাউন্ড কমিয়ে রেখেছি। নানি বলেছে স্বামীর কথা অন্য কাউকে না শোনাতে। যাক, এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করেছে। ওগো শুনছেন, আপনাকে কিছু কথা বলি। হ্যাঁ বলো। আপনার জন্য না আমার মন কেমন কেমন যেন করে। আপনাকে অনেক মনে পড়ে। সারাক্ষণ মনটা চায় আপনার পাশে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকি। আপনি যখন অনেক চিন্তায় থাকেন, তখন মনে হয় আপনার কপালে একটা চুম্মা দিয়ে সব চিন্তা দূর করে দেই। তুমি সত্যি বলছো তে? তোমার মন এটা চায়? দাঁড়ান না, শেষ হয় নাই তো। সব সময় আপনার হাত ধরে রাখি, আপনাকে আমার আঁচল দিয়ে বেঁধে রাখি, আপনার সাথে এক থালায় খাই, এবং কি আপনার। বলো না তে, সত্যিই তোমার এমন মনে হয়? দিলেন তো সব ভুলিয়ে। তারপর যেন কি বলছিল নানি? আচ্ছা, পরে মনে হলে আবার ফোন দেব। দিল আমার রোমান্টিক মোডের 24টা বাজিয়ে। তে ফোনটা রাখো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। আমি আর কোনো কথা না বাড়িয়ে ফোনটা রেখে দিলাম। রাত 3টা বাজে তে আবারও ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই তে গম গম গলায় বলছে, ওগো শুনুন না, আমার না এখন মনে পড়েছে, আমি বলি।
আমি আর ধৈর্য ধরতে না পেরে তেকে এক ধমক দিয়ে বললাম, ঘুমা ফাজিল মেয়ে, রাতে 3টা বাজে ফাজলামি শুরু করেছিস তাই না? একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব, স্টুপিড কোথাকার। কথাটা বলেই আমি ফোনটা রেখে দিলাম। এর কিছুক্ষণ পরে বাবা ফোন করলো। আসসালামু আলাইকুম বাবা। বেদ্দপ ছেলে কোথাকার, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দিব। তুমি তেকে কি বলছো? মেয়েটা এত রাতে কান্না করছে কেন? তোমাকে কে বলেছে ও কান্না করছে? আমাকে কেউ বলেনি, ও কান্না করতে করতে আমাকে ডাকছিল। তুমি ওকে ধমক দিয়ে ফোন রেখে দিয়েছো কেন? বাবা, রাত 3টা বাজে ওর বকবক শুনে কি করবো বলো তো? আমার সকালবেলা মিটিং আছে, আর ও আমাকে রাত 3টা বাজে ফোন দিয়ে ফাজলামো শুরু করছে, তাই একটু রেগে গিয়ে কয়েকটা কথা বলে ফেলেছি বাবা। রাখো তোমার মিটিং। তে মামুনি, এই নাও ফোন। আমার সামনে তুমি কথা বলো। আর শোনো, মোবাইলের সাউন্ড কিন্তু লাউড স্পিকারে আছে। যদি একটা গালাগালিও আমার মামুনিকে করো, তাহলে তুমি যেখানে আছো সেখানে গিয়ে তোমাকে ঝাড়ু পেটা করতে বলবো বুড়ি বেটিকে। হে আল্লাহ, এইবারের মতো আমার ইজ্জতটা বাঁচিয়ে দাও। মামুনি, তুমি চুপ করে আছো কেন? বলা শুরু করো। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আপনাকে অনেক ভালোবাসি, রাখি। হ্যাঁ বাবা, বাবা আপনি কি ফোনে আছেন বাবা? তারপর আর কি, টুট টুট করে লাইনটা কেটে গেল। আমিও আর চিন্তা ভাবনা না করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা সারাদিন অফিস করে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব, তখনই তের ফোন আসে। হ্যালো জান, চুম্মা 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 চুম্মা। তে, এগুলা কি? আমার একটা বান্ধবী বলেছে এমন করলে আপনি নাকি খুশি হবেন। আপনি খুশি হননি? হে আল্লাহ, তুমি আমার একটু ধৈর্য দাও, নয়তো এই মেয়েকে আমাকে বোঝার মতো ক্ষমতা দাও। কি হলো, আপনার কি ভালো লাগছে না চুম্মা? হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন এসব বাদ দাও, আমাকে আর খুশি করতে হবে না। আমি এমনিতেই তোমার উপর অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোন রেখে দেই। তারপর তে ফোনটা কেটে দিল। এভাবে দিন কেটে যাচ্ছিল। দেখতে দেখতে রোজা এসে গেল। আমার একজন অফিস কলিগের মাধ্যমে সবাই জেনে গেল আমি যে বিয়ে করেছি। কি আর করার, সবাইকে নিয়ে ইফতার পার্টির আয়োজন করলাম। সবাই বায়না করে বসলো, ঈদের পর নাকি আমার নতুন বউকে দেখবে। এবার ঈদের ছুটিটাও বেশি ছিল, 5 দিনের জায়গায় 10 দিন। নতুন বিয়ে করেছি দেখে অফিস থেকে আরো 2 দিন ছুটি বাড়িয়ে দিল। এতদিনের ছুটি পেয়ে আর বসে রইলাম না, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝ রাস্তায় আসতে মা ফোন দিয়ে বলল তে নাকি আজকে ওর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে। আমি তো খবরটা শুনে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানিয়ে মাকে বললাম, মা আমি বাড়িতে আসছি। বাড়িতে যেতে যেতে রাত 8টা বেজে গেল। বাড়িতে এসে বাবা মাকে সালাম জানিয়ে নিজের রুমে ঢুকতে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে বাবা মা দুজনেই আমার রুমে চলে এসেছে। কি হয়েছে, চিৎকার চেঁচামেচি করছো কেন? এটা কে? এবার দেখো চিনতে পারো কিনা। কিন্তু মা যে বললো তে নাকি ওর বাবার বাড়িতে বেড়াতে গেছে। হ্যাঁ রে বাবা, বলেছিলাম তুই যে আজকে বাড়িতে আসবি, এটা তোর ফুপ্পিকে জানিয়েছিলাম। সেখান থেকেই তে কিভাবে যেন শুনে ফেলেছে। শোনার সাথে সাথেই আমার ছেলে পাগলি বউটা নিজের শ্বশুর বাড়িতে চলে এসেছে। সত্যি বাবা, সবার কপালে আমার ছেলের বউ থাকে না। মার কথা বলা শেষ হতে না হতেই দাদি পিছন থেকে বলে উঠলো, হ্যাঁ গো ঘনিশোনা, দেখেছো আমার নাতি তোমাকে কতটা ভালোবাসে। তোমার টানে এ বাড়িতে চলে এসেছে, একটা দিনও বাপের বাড়িতে থাকলো না। আচ্ছা আপনি এমন কেন বলেন তো? কেমন আমি? আপনি জানেন আপনার জন্য কতদিন ধরে আমি অপেক্ষা করছি। মা যদি না বলতো তাহলে তো আমি জানতেই পারতাম না। কেন এসে পড়েছো? আসবো না, আপনি সাথে করে যে চকলেটগুলো এনেছেন এগুলো যদি আমি না খাই তাহলে তো নষ্ট হয়ে যাবে। এই ছুঁইশুটিং, তোর কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না? আগে সালাম কর, তারপর জিজ্ঞেস কর কেমন আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চকলেটগুলো দেন, তাড়াতাড়ি খাই। হায় আফসোস, এই পিচ্ছি চকলেট খাওয়ার জন্য চলে এসেছে। আমি আর কি করব, রাগে দুঃখে কষ্টে চকলেটগুলো বের করে দিলাম। তেও চকলেট পেয়ে বিছানা চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম, তেও আমার পাশে এসে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর পর একটা করে চকলেট নিচ্ছে আর খাচ্ছে। মাঝরাতে তের ধাক্কা খেয়ে ঘুম ভাঙলো আমার। হ্যাঁ গো শুনছেন? তে বিরক্ত করো না, একটু ঘুমাতে দাও না। ওগো শুনেন না একটু। কি হয়েছে বলো। বলছি কি, আপনার ব্যাগে তো আরো চকলেট আছে, ওইগুলো বের করে দিন খাই। যে চকলেটগুলো আমাকে দিয়েছিলেন ওইগুলো শেষ হয়ে গেছে। শেষ মানে? এতক্ষণ শুধু চকলেটই খেয়েছো? হ্যাঁ খেয়েছি, কারণ দিনের বেলা তো খেতে পারবো না, রোজা রাখবো। যদি চকলেটগুলো নষ্ট হয়ে যায়। তোমাকে কে বলেছে চকলেট নষ্ট হয়ে যায়? বগম ভাইয়া আমার জন্য বিদেশ থেকে চকলেট আনছিল, কয়েকদিন পর ওইগুলো নষ্ট হয়ে গেছে। তুমি একটা কাজ করতে, আমার মাথাটা খেয়ে নাও। কি যে বলেন না আপনি, ওখানে কি চকলেট ভরেছে নাকি যে খাবো? তার মানে আমি যদি আমার মাথায় চকলেট রাখতাম তাহলে তুমি আমার মাথাও খেয়ে নিতে? না না, শুধু চকলেটটাই খেতাম। আপনি কি জানেন না অপচয়কারী শয়তানের ভাই হয়? আচ্ছা, মেয়েরাও কি শয়তানের ভাই হয়? এই তুমি ঘুমাবে নাকি থাপ্পড় খাবে? আমি থাপ্পড় খাবো না, চকলেট খাবো, দিন না।
কি আর করার, অবশেষে ওনাকে চকলেট এনে দিতে হলো। পরের দিন সকালে পুকুর পাড়ে বসে আছি। আমাকে পুকুর পাড়ে বসে থাকতে দেখে তে এসে বলল, আপনার কি মন খারাপ? একটু একটু। দাঁড়ান, আমি এখনই আপনার মন ভালো করে দিচ্ছি। চুম্মা 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 চুম্মা। অনেক সুন্দর হচ্ছে, আর একটু জোরে শব্দ করো। কথাটা বলতেই তে জোরে জোরে শব্দ করতে শুরু করলো। আমি আর নিজের হাসি আটকে রাখতে পারলাম না। হাসতে হাসতে বললাম, হয়েছে, বন্ধ করো। তারপর দুজনে ইফতারি করার জন্য বাড়িতে চলে এলাম। ইফতারির সময় আমি আর তের পাশে বসলাম না, ওকে খাইয়ে দেওয়ার ভয়ে টেবিলের ঠিক উল্টো পাশে গিয়ে বসলাম। খাবারের মাঝে তের দিকে আর ওকে তাকাতেই দেখি তে আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। তাই সুযোগ বুঝে একটা চোখ মেরে দিলাম। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কিভাবে করলেন এটা? আবার করেন তো। কি ব্যাপার মামুনি, জঙ্কুক কি করেছে? বাবা, উনি না খুব সুন্দর করে চোখ কিভাবে যেন বন্ধ করছে, এই যে এরকম ভাবে। তারপর তে দু চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছে কিভাবে আমি ওকে চোখ মেরেছি। হচ্ছে না তো আমার গুলো, উনি তো একটা দিক করছে। এই যে বাবাকে একটু দেখান না, বাবাও দেখুক। তের এমন কাণ্ড দেখে আমি আর কারো দিকে না তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে খেতে লাগলাম। তারপর দিন থেকে মা ইফতারি আমার রুমেই পাঠিয়ে দিয়েছে। দেখতে দেখতে রোজা আর ঈদ দুইটাই চলে গেল। তেকে দেখার জন্য আমার অফিসের কলিগরা ঈদের পরের দিন আমার বাড়িতে এসেছে। ভাবি আর মা তেকে একটা হলুদ রঙের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তেকে দেখতে একদম পুতুলের মতো লাগছে। তারপর তেকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার কলিগদের সামনে নিয়ে গেলাম। কিন্তু তে শুধু ভাবির সাথে কথা বলা ছাড়া আর কারোর সাথে কথা বললো না। আমার তো রাগে মাথা দিয়ে আগুন বের হচ্ছে। তাই সবাই চলে যাওয়ার পর তের গালে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে বললাম, তুমি না দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। ওরা তোমাকে এত কিছু জিজ্ঞাসা করলো, তুমি কিছু বললে না কেন? আপনি তো বলছেন কোনো ছেলের সাথে যেন কথা না বলি, তাই তো বললাম না। তের কথা শুনে নিজের মাঝে কিছুটা অনুতপ্ত বোধ কাজ করলো। এই মেয়েটাকে নিয়ে যে আমি কিভাবে সংসার করব? ওর তো বুদ্ধি বলতে কিছুই নেই। আমি মন খারাপ করে শুয়ে আছি বিছানায়। কিছুক্ষণ পর তে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আমি তার মাথাটা আমার বুক থেকে সরিয়ে দিয়ে বললাম, শোনো, আর কখনো তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে না। তারপর তে রাগ করে চলে গেল। একটু পর বাবাকে ডেকে নিয়ে এসে আমার নামে বিচার দিচ্ছে। বাবা, উনি আমাকে ঘুমাতে দিচ্ছে না। কি ব্যাপার জঙ্কুক, ঘুমাতে দিচ্ছ না কেন? আমি ওকে কখন ঘুমাতে দিলাম না? বাবা, আমি ওনার বুকে ঘুমাবো, উনি আমাকে বুকে ঘুমাতে দিচ্ছে না। বাবা একটু সংকোচে পড়ে গেলেন। তারপরও বললেন, জঙ্কুক বাবা, ও যেখানে ঘুমাতে চাচ্ছে সেখানে ঘুমাতে দাও। বাবা আর তের কোনো কথা না শুনে দরজাটা আটকে চলে গেলেন। আর তে এসে শুয়ে পড়লো আমার পাশে। আচ্ছা, আপনি সবসময় মন খারাপ করে থাকেন কেন? আপনার কি কিছু হয়েছে? না, আমার কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, না হলে আপনি সবসময় মন খারাপ করে থাকেন কেন? এমন থাকবো না তো কেমন থাকবো বলো? আমার তো জীবন জীবন যা আছে সব শেষ হয়ে যাচ্ছে। তুমি তো কিছু বুঝতে পারছো না। এই যা, লজ্জার ব্যাপার, কি বলে ফেললাম। ও আচ্ছা, ডাক্তার দেখান নাই? হ্যাঁ, দেখিয়েছি। উনি বলেছে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শোনো, অনেক রাত হয়ে গেছে, এত রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালবেলা সবার সাথে বসে নাস্তা করছিলাম। তখনই বাবা আমাকে বলল, জঙ্কুক, তোমার কি কিছু হয়েছে? কয়েকদিন ধরে দেখছি তোমার মন খারাপ। না বাবা, আমার কিছু হয়নি। আপনি মিথ্যে বলছেন কেন? বাবা, আমি সত্যি বলি, শুনেন, ডাক্তার দেখিয়েছেন, এখন ভালো হয়ে যাবে বলেছে ডাক্তার। তে একদম চুপ, কোনো কথা বলবে না। কেন বলবে না? অবশ্যই বলবে। তুই চুপ করে থাকিস না তে, বল কি হয়েছে। কাল রাতে যখন আপনারা আমাদের রুম থেকে চলে এসেছেন, তখন বলেছে ওনার নাকি জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে, আর আমি বুঝতে পারিনি, তাই মন খারাপ। ব্যাস, হয়ে গেল আমার দফা রফা। আমি আর নাস্তা টেবিলে বসে না থেকে নিজের রুমে চলে গেলাম। পরপর 2 দিন হয়ে গেল আমি আর বাবা মার সামনে যাইনি, ওনারাও আমার সামনে আসেনি। এভাবেই চলছিল আমার দিনকাল। হঠাৎ করে শুনলাম তের নাকি স্কুল খুলেছে। তের স্কুল খোলার কারণে দিনের বেলা একটু শান্তিতে থাকতে পারি, কিন্তু রাতের বেলা বাড়িতে এসে শুরু করে আমাকে জ্বালানো। একদিন বিকাল বেলা পাশের বাড়ির চাচা ওনার ছেলের চাকরি নিয়ে কথা বলার জন্য আমাদের বাড়িতে আসে। আমি, বাবা আর মা বসে কথা বলছিলাম। তখনই তে এসে বলল, ওগো, একটু এদিকে আসেন তো। একটু পরে আসতেছি, যাও। এখনই আসুন, শুধু একটা চুম খাবো। আমার ফ্রেন্ড আজকে এটা শিখিয়ে দিয়েছে, আর বলেছে কারোর সামনে যাতে না খাই, চুম খেলে নাকি আপনি ভালোবাসবেন আমাকে। তের এমন কথা শুনে পাশের বাড়ির চাচা ওনার ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেল। সাথে বাবা মাও এখানে বসলো না, ওনারা ওনাদের রুমে চলে গেল। এদিকে তে আমার দিকে আস্তে আস্তে হেঁটে আসছিল। তেকে আমার দিকে এভাবে আসতে দেখে আমি দৌড় দিলাম। তেও আমার পিছন পিছন দৌড়াতে শুরু করলো আর বলতে লাগলো, দাঁড়ান দাঁড়ান, শুধু একটা চুম খাবো। তেকে দৌড়াতে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, কারণ রাস্তায় চলে গেলে আরেক ঝামেলা। তাই আমি খাম্বার মতো দাঁড়িয়ে আছি। তে ওর কাজ করে চলে গেল। কাজটা কি বুঝতে তো পেরেছো? চুম্মা দিয়ে চলে গেল। ঈদের ছুটি কাটানোর পর আবারও চলে গেলাম আমার গন্তব্যে। কিছুদিন পর রাত 2টা বাজে তে ফোন করলো।
হ্যালো নানি, আজ সাথে সাথেই ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম, কারণ আমাদের বিয়ে হয়েছে প্রায় 1 বছর, কিন্তু এখনো সে রাত 2টা 3টা বাজে ফোন করে নানি কি বলেছে, পাড়া প্রতিবেশী কি বলেছে এসব বলার জন্য আমাকে ফোন করে। তাই মনটা খারাপ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ফোন খুলতেই তের একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, নানি আর নেই, যত তাড়াতাড়ি পারেন আপনি বাড়িতে চলে আসেন। মেসেজটা দেখার পর আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়লো। তার মানে কি তে কাল রাতে এটা বলার জন্যই নিজেকে খুব অপরাধী মনে হলো। আর এক মুহূর্ত দেরি না করে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর দাদির দাফন কাফন সম্পূর্ণ হলো। দাদিকে মাটি দেওয়ার পর সবাই বাড়িতে ফিরে আসলাম, কিন্তু তেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি দাদির কবরে গিয়ে দেখি তে দাদির পায়ের দিকে বসে কান্না করছে। তের কাছে গিয়ে বললাম, তে চলো বাড়িতে যাবে। তে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। কোনোভাবেই সরাতে পারলাম না। পরে বাবা মা এসে তেকে বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। দাদির জন্য আমারও অনেক কষ্ট লাগছে, কিন্তু তের সামনে সেটা প্রকাশ করতে পারছি না, তাহলে তে আরো পাগলামি করবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে গেল। আমি আর তেও চলে এলাম আমাদের রুমে। রুমে আসার পর তে আমার বুকে মাথা রেখে কান্না করছে। তারপর তেকে অনেক বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মাঝরাতে কান্নার শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর পাশে তাকিয়ে দেখি তে নেই। তেকে দেখতে না পেয়ে এক দৌড়ে চলে আসলাম দাদির কবরের সামনে। এসে দেখি তে দাদির কবরের পাশে বসে কান্না করছে। আমি তের কাছে গিয়ে বললাম, তে তুমি এত রাতে এখানে এসেছো কেন? নানি তো অন্ধকারে ভয় পায়। নানি বাড়ি ছাড়া কখনো কোথাও থাকিনি, নানি এখানে কিভাবে থাকবে? তের কথা শুনে আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। তে তুমি আর পাগলামি করো না, তুমি এমন করলে দাদি কষ্ট পাবে। কান্নার আওয়াজ শুনে বাবা মাও চলে এসেছে। তারপর সবাই মিলে তেকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসলাম। তের এই অবস্থা দেখে বাবা মা এবং ফুপ্পি আমাকে বলল, তেকে যেন আমি যেখানে কাজ করি সেখানে নিয়ে যাই, তাহলে কিছুটা হলেও সুস্থ হবে তে। আমিও আর দেরি না করে তের স্কুল থেকে একটা টিসি নিয়ে এখানে এসে তেকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছি। তারপর অফিস থেকে কয়েকটা দিন ছুটি নিয়ে তেকে নিয়ে ঘুরতে গেলাম। কয়েকদিন এভাবে ঘোরার পর তের পাগলামি একটু কমেছে। এভাবেই কেটে গেল কয়েকটা মাস। হঠাৎ একদিন দারোয়ান আমাকে বলল, বাড়িওয়ালা নাকি দেখা করতে বলেছে ওনার সাথে। এই বাড়িওয়ালার আবার কি হলো? হঠাৎ করে দেখা করার কথা কেন বললো? যাই হোক, আমি রুমে এসে দেখি তে পড়ছে। তে আমাকে দেখতে পেয়ে পড়া থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। প্রতিদিনই এমন করে। যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে থাকি ততক্ষণ পর্যন্ত আমার হাত ছাড়তেই চায় না। দাদি নাকি বলে গেছে সারা জীবন স্বামীর হাত ধরে রাখতে। দাদি মারা যাওয়ার পর তের অনেকটা পরিবর্তন এসেছে। এখন আর তে সবার সামনে উল্টাপাল্টা কথা বলে না। তের কপালে একটা চুমু দিয়ে টেবিলে বসিয়ে বললাম, তে তুমি এখানে বসো, আমি একটু বাড়িওয়ালার সাথে দেখা করে আসি। না, আপনি যাবেন না। কেন যাব না? আমাকে কয়েকটা অঙ্ক করে দিন। আচ্ছা, আমি বাড়িওয়ালার সাথে দেখা করে এসে করে দিচ্ছি। না, এখনই করে দেন। আচ্ছা ঠিক আছে, দাও। অঙ্ক করা শেষ হওয়ার পর আমি তাকে বললাম, তে তুমি বাকি অঙ্কগুলো করো, আমি এই ফাঁকে একটু বাড়িওয়ালার সাথে দেখাটা করে আসি। ফিজিক্সটাও একটু বুঝিয়ে দিন। এমন করতে করতে রাত 8টা বেজে গেছে। তের প্রায় সব সাবজেক্ট পড়ানো শেষ, তারপরও আমাকে যেতে দিচ্ছে না। তের এমন বায়না দেখে আমার রাগ উঠে যায়। তাই তেকে একটা ধমক দিয়ে বসিয়ে রেখে বাড়িওয়ালার সাথে দেখা করতে চলে গেলাম। বাড়িওয়ালার সামনে গিয়ে ওনাকে সালাম দিতেই উনি আমাকে সালামের উত্তর দিয়ে বলে, শোনো ভাই জঙ্কুক, তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি বলে আমার বাড়িতে থাকতে দিছি। তার মানে এটা না যে তোমার বউ আমার সবকিছু ধ্বংস করে ফেলবে, আমার সংসারটা নষ্ট করে ফেলবে। কথাটা বলেই বাড়িওয়ালা আমাকে টেনে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে যাওয়ার পর বাড়িওয়ালা আমাকে বলল, দেখো তোমার বউ আমার ছাদের কি অবস্থা করেছে। গাছের মধ্যে একটাও ফুল রাখে নাই, সব ছিঁড়ে নিয়ে গেছে। শুধু গাছের ফুল ছিঁড়ে নাই ভাই, কি করছে জানো? এই যে দেখো আমার ছোট আম গাছটা, তুমিই কও এটার মধ্যে কি ওটার মতো কোনো ডালপালা আছে? নাই, কিন্তু তোমার বউ এই গাছের মধ্যে উঠা গাছটার ভবিষ্যৎ একদম নষ্ট করে দিয়ে গেছে। বাড়িওয়ালার কথা আর ছাদের এই অবস্থা দেখে আমার আর বুঝতে বাকি রইলো না তে আমাকে এতক্ষণ কেন বাড়িওয়ালার সাথে দেখা করতে আসতে দিতে চাচ্ছিল না। আমি আর ছাদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি নিচে নেমে এলাম। রুমে এসে দেখি তে রুমে নেই। ভাবলাম হয়তো বা ওয়াশরুমে আছে, কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখি তে নেই, কিন্তু ফুলের পাপড়ি দিয়ে পুরোটা ওয়াশরুম ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। তেকে ওয়াশরুমে না পেয়ে ব্যালকনিতে চলে গেলাম। ভাবলাম হয়তো বা সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যালকনিতে গিয়ে দেখি তে সেখানেও নেই। তেকে ব্যালকনিতে না পেয়ে ওর মোবাইলে একটা ফোন দিলাম। তেকে ফোন দেওয়ার পর ওর ফোনটা খাটের নিচে বেজে উঠলো। তারপর আমি ফোনটাকে কেটে খাটের নিচে তাকালাম। খাটের নিচে তাকাতে দেখি তে খাটের নিচে শুয়ে আছে। তুমি খাটের নিচে কি করছো তে? বাইরে বের হয়ে এসো। আমি কিন্তু বাবাকে কল দিব। বাবাকে কেন কল দিবে? কারণ আপনি আমাকে মারবেন তাই। কথাটা বলেই তে কান্না শুরু করে দিল। তের কান্নার শব্দ শুনে বাড়িওয়ালা সুন্দরী বউ এসে আমাকে বলল, কি ব্যাপার জঙ্কুক, তে কান্না করছে কেন? আরে ভাবি তেমন কিছু হয়নি, ওকে খাটের নিচ থেকে বের হতে বলছি, এটা শুনেই কান্না করে দিছে। যাই হোক তুমি চলে যাও, আমি দেখছি ব্যাপারটা। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই করব না।
আচ্ছা ঠিক আছে, এবার বের হয়ে এসো। আগে বলেন আপনি আমাকে মারবেন না? ওকে, মারবো না, বের হয়ে এসো। তারপর তে কান্না থামিয়ে খাটের নিচ থেকে বের হয়ে এলো। আমি তার চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞাসা করলাম, গাছ ভেঙেছো কেন? আমি ভাঙি নাই, বাড়িওয়ালার বউ ভাঙছে। মিথ্যা কথা বলো না তে, সত্যিটা বলো, কেন ভেঙেছো? অনেকদিন থেকে গাছে উঠি না, তাই ছাদে গাছ দেখে পা কেমন জানি করছিল, তাই উঠছিলাম। বলেই তে আবারও কান্না শুরু করে দিল। আচ্ছা, কাঁদতে হবে না। শোনো, আমি কি তোমাকে বকা দিয়েছি নাকি মেরেছি? তোমাকে আর কিছু বলবো না, আর কান্না করো না। তারপর তে চোখের পানি মুছে দিলাম। আচ্ছা তে, আরেকটা কথা জিজ্ঞাসা করি, কান্না করবে না তো? না, করব না। গাছের ফুল কেন ছিঁড়েছো? আমি টিভিতে দেখেছি গোসল করার সময় ফুল দিয়ে গোসল করলে সুন্দর হওয়া যায়। তাই বলে গাছের সব ফুল ছিঁড়ে ফেলবে? সবগুলো ফুল যদি না ছিঁড়তাম তাহলে তো সুন্দর হওয়া যেত না। তের এমন বোকার মতো কথা শুনে আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। দুজনে মিলেই হাসা শুরু করলাম। ধুরা পাগলি, ওরা তো এমনিতেই টিভিতে বিজ্ঞাপন দেয়। শোনো, তুমি ওদের থেকে অনেক সুন্দর, তোমাকে ফুল দিয়ে গোসল করতে হবে না। যাদের চেহারা খারাপ, দেখতে সুন্দর না, তারা ফুল দিয়ে গোসল করে, আর কখনো গাছের ফুল ছিঁড়বে না। ঠিক আছে, ছিঁড়বো না। কয়েকদিন পর অফিস থেকে বাড়িতে এসে দেখি তে কান্না করছে। কি হয়েছে তে, কান্না করছো কেন? তোমাকে একা বাড়িতে রেখে গিয়েছি বলে ভয় পেয়েছো? না, ভয় পাইনি। তাহলে কান্না করছো কেন? আবারও কি ফুল ছিঁড়েছো? আমি ফুল ছিঁড়িনি। বাড়িওয়ালার বউ কি তোমাকে কিছু বলেছে? না, কিছু বলিনি। তাহলে কেন কান্না করছো? আমি ইচ্ছে করে কিছু করিনি। তুমি ইচ্ছে করে কি করনি? আপনি জানলে আমায় মারবেন। আমি কি তোমাকে কখনো মেরেছি? হ্যাঁ, 2বার থাপ্পড় মেরেছেন। কবে, কখন, কিভাবে মারলাম? মনে নেই একদিন সকালবেলা আর ঈদের পর আপনার বন্ধুদের সাথে কথা না বলার জন্য থাপ্পড় মেরেছিলেন? তখন তো আমি বুঝতে পারিনি, তাই তোমাকে মেরেছিলাম। কিন্তু এরপর কি আর মেরেছি? মারিনি তো। আচ্ছা, সরি। এখন বলো, কি করেছো? আসলে জিমিন ভাবি না ভাড়া নিতে এসেছিল, ওনার সাথে একটা কুটনি মহিলা এসেছিল। তারপর ওই কুটনি মহিলা বলে জিমিন ভাবিকে ভাড়া দিতে। আমি বলি আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিব ভাড়া। আমার ওগো শুনছো, আসলে আমি বলবো আপনারা ভাড়া চেয়েছেন। তারপর ওই কুটনি মহিলা কি করেছে জানেন? আমার হাতে একটা চকলেট ছিল, সেই চকলেটটা খাবলা মেরে নিয়ে বলে বাড়ি ভাড়া দিয়ে চকলেট ছাড়িয়ে নিতে বলবে। আমি রেগে গিয়ে ওনার হাতে কামড় দিতে গিয়েছিলাম, তখন জিমিন ভাবি ওনাকে বাঁচাতে এসেছিল আর কামড়টা ওনার হাতে পড়ে গেছে। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু করিনি। বাড়িওয়ালার বউর হাতে কামড় দিয়েছো মানে? ভাবি এখন কোথায়? জিমিন ভাবিকে নিয়ে বাড়িওয়ালা সুগা ভাইয়া হাসপাতালে গেছে। সুগা ভাইয়ার পিছন পিছন ওই কুটনি মাহমুদা খালাও গেছে, যে আমার চকলেটটা খাবলা মেরে নিয়ে গিয়েছিল। আমি আর দেরি না করে তেকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে গিয়ে দেখি বাড়িওয়ালার বোর, জিমিন বাবির ট্রিটমেন্ট চলছে। তে জিমিন বাবির হাতে এমন ভাবে কামড় দিয়েছে, যার কারণে ওনার হাতে 4টা সেলাই দিতে হয়েছে। জিমিন বাবির এই অবস্থা দেখে তে ভয় পেয়ে গেছে, তাই আমার পাশে দাঁড়িয়ে অপরাধীর মতো কান্না করছে। তের এমন কান্না দেখে পাশের বাড়ির ভাবি বলল, কি ব্যাপার লি জংসুক গার্ল, এই নাম লি জংকুক, তুমি কি একে আবার বকাবকি করেছো নাকি? সেই সুযোগটা আর পেলাম কোথায় ভাবি? তার আগেই তো বাবার ভয় দেখানো শুরু করছে। থাক, আর কিছু বলো না, ছোট মানুষ বুঝতে পারিনি লি জংসুক ডার্লিং, এই নাম লি জংকুক। ভাবি, ও এবার এসএসসি দিবে, ওকে তুমি ছোট বলছো? ওকে আমি আর এখানে রাখবো না, কালকেই বাড়িতে পাঠিয়ে দেবো। আমি বাড়িতে যাব না। তোমাকে আমি যেতে দেব না, শুধু আর পাগলামি করবে না, ঠিক আছে? শোনো ভাবি, গ্রামের মেয়েকে গ্রামেই মানায়, শহরে মানায় না। হসপিটালে যখন এসে পড়েছি, তাহলে প্রেশারটা একটু মেপে নিই। যেই ভাবা সেই কাজ। আমি চলে গেলাম প্রেশারটা মাপতে। প্রেশার মাপার জন্য যেই নার্স আমার হাতে ধরলো, অমনিতে নার্সের চুলে ধরে টানাটানি শুরু করেছে। তের এমন বেয়াদবি দেখে ওকে একটা ধমক দিয়ে বললাম, এটা কোন ধরনের বেয়াদবিতে? ওনার চুলে কেন ধরেছো? ছাড়ো। এই মহিলা আপনাকে ধরেছে কেন? কি আশ্চর্য ব্যাপার, ধরেছে মানে কি? প্রেশার মাপতে হলে তো অবশ্যই ধরতে হবে, না ধরলে প্রেশার মাপবে কি করে? না, ধরবে না। নানি বলেছিল তোর স্বামীকে যেন কেউ স্পর্শ না করে, যদি স্পর্শ করে তাহলে তুই স্বামী হারাবি। আমি আর হাসি আটকাতে পারলাম না, আমার সাথে নার্সও হেসে দিল। তারপর নার্স আর আমার প্রেশারটা মাপলো না। আমি বেচারা আর কি করব, তেকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর তেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলাম, যাতে এখানে আর কোনো অঘটন সৃষ্টি না হয়। পরের দিন সকালবেলা দেখি বাবাকে নিয়ে হাজির হয়েছে। তের দিকে ভালো করে তাকিয়ে দেখি একদিনই চেহারার 12টা বাজিয়ে ফেলেছে। মনে হয় এখান থেকে যাবার পর কান্না যে শুরু করেছে আর থামায়নি। তের থেকে চোখ নামিয়ে বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা কেমন আছো? বাবা আমার কথার কোনো উত্তর না দিয়ে ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলল,
বেদ্যপ ছেলে, তোমার সাহস হলো কি করে তে মামুনিকে একা একা বাড়িতে পাঠানোর? রাস্তায় যদি কিছু একটা হয়ে যেত? বাবা তুমি জানো ও কি করেছে? চুপ করো, আমি কোনো কিছু জানতে চাই না। আর একটাও যদি কথা বলো তাহলে থাপ্পড় আর একটা খাবে। না থাক, আর থাপ্পড় খাওয়ার শখ নেই আমার বাবা। এই পর্যন্ত অনেক থাপ্পড় খেয়েছি। আমার এই বেহাল দশা দেখে তে দাঁত বার করে হাসছে, আর আমি যতবার ওর দিকে তাকাচ্ছি ও ততবার বাবার পিছনে লুকিয়ে পড়ছে। ঘটনা এখানেই থেমে থাকেনি। কিছুদিন পর তের এসএসসি পরীক্ষা শুরু হলো। তার এক কথা, সে পড়ার সময় আমাকে খাটে হেলান দিয়ে বসে থাকতে হবে, আর ও আমার বুকে মাথা রেখে পড়বে, তা না হলে সে নাকি পড়বে না। তের এই পরীক্ষার জন্য 1.5 মাস আমার কোনো ঘুম হয়নি, কারণ ও রাত 2টা থেকে 3টা পর্যন্ত পড়তো, আবার সকাল 6টা বাজে উঠে পড়তে বসতো। পরীক্ষার সময় তে নিজেও ঘুমাতে পারিনি, কারণ ওকে যে করেই হোক প্রথম হতেই হবে, তা না হলে ওর মাথা ঠিক থাকে না। ক্লাস 7-এ অসুস্থতার কারণে ও দ্বিতীয় হয়েছিল। পরের দিন সকালবেলা যে ছেলেটা প্রথম হয়েছিল তার বাবা মা এসে রিকোয়েস্ট করে গেছে তেকে যেন প্রথম বানিয়ে দেওয়া হয়, কারণ তে ওনার ছেলেকে খামচানোর সাথে সাথে কামড়িয়ে শেষ করে দিয়েছিল। আর পড়ার সময় কেউ যদি ওকে ডিস্টার্ব করতো তার অবস্থাও অনেকটা খারাপ করে দিত। তাই কিছু বলার মতো সাহসও হয়নি কারো। তের পরীক্ষা শেষে আবদার করলো আমার সাথে ঘুরতে যাবে। তেকে বললাম আমার ছুটি নেই, তাই তে আমার স্যারের কাছে ফোন দিয়ে কয়েকদিনের ছুটির ব্যবস্থা করলো। তারপর আর কি একদিন তেকে নিয়ে পার্কে ঘুরতে গেলাম। দেখেন মেয়েটা পানিতে পড়ে গেছে, চলেন আমরা গিয়ে দেখে আসি। তে এসব দেখতে হবে না, চলো বাসায় যাই। আরে আপনি এমন কেন? দেখছেন না মেয়েটা একা, চলুন আমরা হাসপাতালে নিয়ে যাই। শোনোতে, হসপিটালে নিতে হবে না। দেখো মেয়েটা নড়তেছে, তার মানে ও মরেনি, বেঁচে আছে। আমাদের দেরি হয়ে যাচ্ছে তে, একটু পর রাত হয়ে যাবে। চলো আমরা বাড়িতে চলে যাই। তারপর থেকে কোনো মতে টেনে বাড়িতে নিয়ে আসলাম। কয়েক মাস পর তে রেজাল্ট আসলো। তে প্রথম হয়েছে। সেদিন যে তে কি পরিমাণ খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না। আমাদের বিবাহিত জীবনের বসন্ত শুরু হয়েছিল তের এসএসসি পরীক্ষার পর। আমার এখনো মনে পড়ে আমাদের বিয়ের চতুর্থ বার্ষিকীতে আমার ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল। অনেকক্ষণ কলিং বেল চাপার পরও তে দরজা খুলছিল না। তে দরজা খুলছে না দেখে চাবি দিয়ে যখনই আমি দরজাটা খুলতে যাব তখনই দেখি দরজাটা খোলা, ভিতরে অন্ধকার। ভিতরে ঢোকার পর লাইটটা জ্বালাতেই আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। পরে খেয়াল করে দেখলাম না, ঠিকই আছে, এটা তো আমারই বাসা। পুরোটা ঘর ফুল দিয়ে সুন্দর করে সাজানো। টেবিলের উপর তাকাতেই দেখি একটা শেরওয়ানি, সাথে একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, ওগো শুনছেন, নানি বলে গেছিল যখনই তুই বড় হবি বিয়ে জিনিসটা কি বুঝতে পারবি। সেদিন যেন আমি আবারও প্রথম দিনের মতো বউ সাজি, তাই আমি বউ সাজতে চলে গেলাম। আর আপনি আসলে শেরওয়ানিটা পরে আমার রুমে চলে আসবেন। চিরকুটে এমন লেখা দেখে মনে আনন্দের বন্যা বয়ে গেল। কেন মনের মধ্যে এত বন্যা বইছে সেটা তোমরা ভালো করেই বুঝতে পেরেছো। আমাকে আর কষ্ট করে তোমাদেরকে বোঝাতে হবে না। যাই হোক, ফ্রেশ হয়ে শেরওয়ানিটা পরে রুমে গিয়ে দেখি তের রুমটাও খুব সুন্দর করে সাজানো। আমি দরজায় দাঁড়িয়ে বললাম, দাদি যেন কি বলেছিল? আমার কথাটা শুনে তে লজ্জায় এক হাত ঘুমটাটাকে আরো 2 হাত টেনে মুখটাকে লুকিয়ে বসে রইল। তারপর আর কি কোনো রকম ভাবে হালকা পাতলা আদর ভালোবাসা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতের বেলা থেকে হালকা পাতলা আদর করার কারণে প্রায় 1 সপ্তাহ আমি তের মুখ দেখতে পারিনি, কারণ তে খুব সকালে উঠে নাস্তা রেডি করে অন্য রুমে গিয়ে লুকিয়ে থাকতো। আর রাত না হলে আমাকে বাসায় ঢুকতে দিত না। অন্ধকারে তে এসে আমাকে জড়িয়ে ধরতো, কিন্তু লাইট কখনো জ্বালাতো না। রাতের বেলা যখন আমরা দুজন একসাথে ঘুমাতে যেতাম তখন তে আমার হাত পা বেঁধে রাখতো। এভাবেই চলতে থাকে আমার অবুঝ বউয়ের অত্যাচার। এত বছরে তের মাঝে পরিবর্তন আসলেও লজ্জাটা এখনো যায়নি, কারণ তে লজ্জার কারণে দিনের বেলা বা লাইট অন থাকলে আমার সামনে আসে না। মানুষ যতই যাই কিছু বলুক না কেন, আমার এই দুষ্টু মিষ্টি অবুঝ বউটাকে নিয়ে আমি সুখেই আছি। সুগা, এই সুগা, কোথায় তুমি? এদিকে আসো। কি ব্যাপার, এভাবে সারের মতো চিৎকার করে ডাকছো কেন? তুমি তোমার ভাড়াটিয়া জঙ্কুকের নামে আমাদের বাড়িতে লিখে দিয়ে আসছো কেন আমেরিকাতে? মন চাইছে তাই দিয়ে আসছি। তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। তোর তো সাহস কম না, তুই আমাকে বাপের বাড়ি চলে যেতে বলিস? এই নেবিলাই ঠাস মেরে ফেললো গো মা।